নে চল, ধাক্কা যেহেতু তোর সাথে খেয়েছি তো আজ থেকে তুই আমার প্রেমিকা বান্ধবী। কথাটা বলেই নিশা মুখ টিপে হাসলো। রাহা অবশ্য সেই হাসি দেখলো না। রাহা কোনো রকম হাতটা ছুটাতে চেয়ে নাক মুখ কুঁচকে বলল। ছি, এগুলো কেমন কথা? রাহার কুচকানো মুখের দিকে তাকিয়ে নিশা হাসতে হাসতে বলল। আরে ডার্লিং, তুই তো দেখি ওভার প্রসেসিভ। রাহা এবার হাঁটা থামিয়ে দুহাত কোমরে নিয়ে দাঁড়িয়ে পড়ল। নিশাকে উপর নিচ ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে হিসাব মিলিয়ে বুঝলো মেয়েটা সমস্ত মুখে সরলতা, কিন্তু ঠোঁটে দুষ্ট হাসি আর জিহ্বাতে লাগাম নেই। যখন মুখে যা আসে তাই বলে দেয়। অবশ্য এসব কিছুই মজার ছলে বলেছে, কিন্তু সবাই কি সবসময় মজাগুলোকে পজিটিভ ভাবে নেয়? রাহার মুখে কঠিনত্বের ভাব থাকলেও মনে মনে বুঝলো নিশাকে। রাহাও কিন্তু ছিল আস্ত এক চঞ্চল, যদিও সময় তাকে নীরব বানিয়ে দিয়েছে। রাহা হাজার চেষ্টা করেও কেন জানি সে আগের মতো হতে পারে না। কোনো এক অজানা কিছু তার উঠতে থাকা হাত পা বেঁধে রেখেছে যেন। কিন্তু সেই বাঁধ এতটাই উৎস যে রাহা চাইলেও বাঁধ খুলতে পারে না। নিজের চঞ্চলতাটাকে মনের মধ্যে পুঁতে রেখে নিশাকে পরখ করে ভাবলো, দেখা যাক মেয়েটার দৌড় কতটুকু। এগুলো ভেবেই রাহা মুখে কঠোর ভাব এনে বলল। হোয়াট রাবিশ, ডার্লিং মানে কি? হ্যাঁ, নিশা হাসতে হাসতে ইচ্ছে করে রাহার কুচকানো মুখের দিকে তাকিয়ে বলল। চেহারা সুরত তো ভালোই ছিল, কিন্তু মুখ এমন কুচকে রাখলে তো বান্দনীর মতো লাগে। রাহা এবার সত্যি বিরক্ত হয়ে বলল। আশ্চর্য তো, এগুলো কেমন কথা? তুমি কি সবার সঙ্গে এমন করো নাকি শুধু আমাকে জ্বালানোর জন্য কোনো আলাদা কোর্স করেছো তুমি? এতক্ষণ ধরে রাখা রাহার হাতটা ঝাটকা মেরে ফেলে নিশা লম্বা লম্বা পা ফেলে দুই পা পেছনে গিয়ে মুখ ভেঙচি মেরে বলল। এ আসছে আমার নবাবজাদি। তুই কে রে যে তোকে জ্বালানোর জন্য আমাকে আলাদা কোর্স করে আসতে হবে? টাকা কি আমার বাপের ছাপায়? তুমি কে যে আমার নবাবজাদির সাথে এইভাবে কথা বলছো? কথাটা একটু দূরে থেকে একটা পুরুষালী কণ্ঠে শুনতে পেয়ে নিশা ফট করে পেছনে ফিরে তাকালো। শক্তপোক্ত শরীর টান টান করে দাঁড়িয়ে দুহাত পকেটে গুজে রেখে তীক্ষ্ণ চোখে নিশার দিকে তাকিয়ে আছে তিশান। তিশানের এমন রূপ দেখে নিশা দুই পা পেছনে এসে রাহার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে মেকি হেসে বলল। ইয়ে মানে এই তো আমরা ফ্রেন্ড। রাহা বোকার মতো একবার নিশাকে দেখে আর একবার তিশানের দিকে তাকিয়ে ভাবে উনি কলেজে কেন আসছে। তিশান সম্পূর্ণভাবে নিশা আর তার কথাকে উপেক্ষা করে রাহার দিকে এগোচ্ছে। রাহা সন্দিহান দৃষ্টিতে তিশানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তিশান রাহার কাছে এসে দাঁড়িয়ে মুখ বেঁকা গম্ভীর কণ্ঠে বলল। আজকাল তোকে মেয়েরাও ইফটিজিং করছে নাকি? আর তুই বলদের মতো সেগুলো ফেস করছিস? রবিশ। রাহা ছ্যাদ করে উঠে বলল। একদম বাজে কথা বলবেন না তিশান ভাই। কে কাকে ইভটিজিং করছে? হ্যাঁ, শুনলেন না? সে বলছে আমরা ফ্রেন্ড। তিশান চোর ধরে ফেলার আনন্দ নিয়ে বলল। গলা নামিয়ে কথা বলেন নবাবজাদি। আপনি যে শুধু আমার সাথে গলাবাজি করতে পারেন সে আমার জানা আছে। রাহা চিল্লিয়ে তিশানকে থামিয়ে দিয়ে বলল। গলাবাজি মানে কি? হ্যাঁ, তিশান মুচকি হেসে বলল। তোরা দুজন ফ্রেন্ড বলেই কিনা একজন আরেকজনকে সে সে বলে সম্বোধন করছিস? দুজন তো দুজনের নামও জানিস না। রাহা চুপসে গিয়ে নিশার দিকে তাকালো। নিশার দুই হাতের আঙুল কচলাতে কচলাতে তিশানের দিকে বলল। ইয়ে ভাইয়া, আজকেই আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে তো তাই নাম জানাজানি হয়নি আর কি। এক্ষুনি জেনে নিচ্ছি। এই তোর নাম কি রে? লাস্ট কথাটা বলেই রাহার দিকে তাকালো। নিশার এমন পাকনামিতে আর তিশানের এভাবে ওদের মাঝে এসে নাক গলানো রাহা বিরক্ত লেগে গেল। নিশার কথার উত্তর না দিয়ে রাহা হন হন করে চলে গেল ক্লাসের দিকে। নিশা একবার তিশানের দিকে তাকিয়ে রাহার পেছনে দৌড় দিল, যেন তিশানের কাছ থেকে পালাতে পারলেই হলো। তিশান রাহার যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছু সময়, এরপর সেটার জন্য এসেছিল সেটার উদ্দেশ্যে ছুটল। প্রথম ক্লাস বলেই অনেকে এসেছে আজকে। নিচে এতক্ষণ ঝগড়াঝাটি করতে করতে রাহার লেট হয়ে গেল। ক্লাসে ঢুকলো রাজ্যের অস্বস্তি নিয়ে। প্রায় সব ছেলে মেয়েরা ক্লাসে চলে এসেছে আর যে যার মতো আড্ডা দিচ্ছে। রাহা সবার দিকে অস্বস্তি নিয়ে তাকিয়ে বুঝলো পেছনের সিটে বসতে হবে। লেট হওয়ার জন্যই এমনটা হলো। রাহার বিরক্ত হওয়া মন আরো বেশি বিরক্ত হয়ে গেল। স্টুডেন্ট হিসাবে সে মোটামুটি হলেও ফার্স্ট বেঞ্চে বসতে পছন্দ করে রাহা, কিন্তু এখন তাকে বসতে হবে একেবারে পেছনে। ব্যাগ হাতে নিয়ে রাহা লাস্টের দুটো সিটের একটাতে বসে পড়ল। এক কোণে একটা মেয়েও বসা ছিল। রাহা মেয়েটার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিলেও মেয়েটা একদম গোমরা মুখে হয়ে বসে আছে।
নিজের হাসির বিপরীতে এমন গোমরা মুখের দৃশ্য দেখে রাহা কপাল চাপড়িয়ে মনে মনে ভাবলো, ধ্যাত্তেরি, সবাই কেন যে আমার সাথে এমন করে? ওরা কত সুন্দর হাসি খুশি কথাবার্তা বলছে। রাহার ভাবনার মধ্যে নিশা কোনো রকম উড়ে এসে রাহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর নিজে বসে পড়লো। রাহা ধাক্কা সামলাতে না পেরে কর্নারে বসে থাকা মেয়েটার গায়ে গিয়ে পড়লো। এমনিতেই সেই মেয়ের পাত্তা না পেয়ে রাহা রাগান্বিত, আর এখন কিনা সেই মেয়ের গায়েই পড়ছে। মেয়েটা কি বলবে কে জানে। রাহা বিরক্ত হয়ে নিশার দিকে তাকিয়ে কিছু বলতে নিবে, অমনি নিশা ওই মেয়েটার দিকে তাকিয়ে বলল, কি রে, নাম কি তোর? মেয়েটা রাহাকে কিছু বলতে ভুলে নিশার প্রশ্নের উত্তরে বলল। নিশা ঠোঁট উল্টিয়ে বলল, বাপ রে খান, যাকগে, আমার নাম নিশা, নিশা আক্তার, আর এইটা হচ্ছে আমাদের ডার্লিং বান্ধবী। নিশার কথায় রাহা ভ্রু কুচকে নিশার দিকে তাকিয়ে রইল। জেরিন রাহার দিকে তাকিয়ে রইল 2 সেকেন্ড, তারপর নিশার দিকে তাকিয়ে বলল, ডার্লিং বান্ধবী মানে? নিশা ঠোঁট উল্টিয়ে আয়েশ করে বলল। দেখোস না, পুতুলের মতো দেখতে, তাই ডার্লিং নাম দিলাম। নিশার যুক্তিতে জেরিন না হেসে পারল না। গোমরা মুখ জেরিনের মুখে হাসি দেখে রাহার একটু হালকাই লাগলো। নিশা আর জেরিনকে ভালো করে দেখে নিল রাহা। জেরিন দেখতে একেবারে ভিন্ন, গায়ের রং চাপা, তবে হাসলে বেশ লাগে। রাহার দেখার মধ্যেই নিশা রাহাকে ধাক্কা মেরে বলল, নবাবজাদি, তোর নামটা বল, তা না হলে তোর প্রেমিক পুরুষ আবার এসে বলে বসবে সে আমরা তোর ফ্রেন্ড না। রাহা ভুরু কুচকে বলল। প্রেমিক পুরুষ মানে? কে প্রেমিক পুরুষ? নিশা বিরক্ত নিয়ে বলল, আমার লগে একদম ঢং করবি না, এসব ঢং ফং আবার আমি নিতে পারি না, আমার কাজ হলে। নিশার কথায় রাহা অপমানিত বোধ করলো, বিরস মুখে বলল, আমার নাম রাদিয়া তাজদিন, রাহা ডাকে সবাই। কথাটা মুখে বললেও তিশানের ওপর বিরক্ত আর রাগের মাত্রা হুড় হুড় করে বাড়তে লাগলো। বাসায় গিয়েই তিশানকে ধরতে হবে, কেন সে নিশার সামনে এমন করলো, আর নিশাই বা কেন তাকে এগুলো বলবে। এসব ফালতু কথা রাহার হজম হয় না। রাহার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে নিশা এগিয়ে সে জেরিনকে কাছে ডেকে যতটা সম্ভব রাহা আর জেরিনকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আজকে থেকে আমরা বান্ধবী, কেমন? উড়নচন্দ্রী নিশার মুখে আবেগময় বোকা টাইপের কথায় রাহার মুখের ক্রোধ নিমিষেই শেষ হয়ে উজ্জ্বল হয়ে উঠল। মেয়েটা কতটা সহজ সরল সেটা বুঝতে পেরে রাহার ভালো লাগলো। এতক্ষণ বন্ধু নেই বলে মনের মধ্যে যেই সূক্ষ্ম দুঃখটা ছিল, নিশার কথায় যেন নিমিষেই সেটা উধাও হয়ে গেল। জেরিন মুচকি হাসলো। রাহাকে মাঝে রেখে নিশা আর জেরিন 2 হাত মিলিয়ে রাহাকে আগলে ধরলো। এক নতুন বন্ধুত্বের সূচনা হলো। এত দ্রুত বন্ধুত্ব কেবল নিশার মতো চঞ্চল মেয়েগুলোর ধারাই সম্ভব হয়। প্রথম ক্লাসের সময়টা বেশ ভালো কেটেছে রাহার, যদিও প্রথমে নিশার জন্য একটু বিরক্ত হওয়া লাগছে, কিন্তু সেই বিরক্ত এখন মুখের হাসিতে পরিণত হয়েছে। বাসায় এসে যতবারই নিশার ওইসব উদ্ভট কথা মনে পড়ছে, রাহার হাসি পেয়ে গিয়েছে। রাহা ফ্রেশ হয়ে খাবার খেয়ে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই শান্তি অনুভব করতে লাগলো। কতদিন পর আবার সে বই খাতা কলম ক্লাস বন্ধুদের আড্ডা। রাহা চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টেনে নিল। এত সব কিছুর মধ্যেও কত কিছু পরিবর্তন, কত কিছুই তো আর আগের মতো নেই। অনেক কিছু ভাবতে ভাবতেই রাহার হঠাৎ মনে পড়লো তিশানকে তো অবশ্যই কিছু বলতে হবে। রাহা তড়িগড়ি করে মোবাইলটা হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকেই দেখলো তিশান অনলাইনে। রাহা তিশানের ইনবক্সে গিয়ে মেসেজ লিখতে গিয়েই আঙুল থেমে গেল। রাহা নিজেকে থামিয়ে নিয়ে ভাবলো, তিশানকে তিশানের মতো ছেড়ে দেওয়া দরকার, তা না হলে তিশান এমনি পেছনে লেগে থাকে। এখন তাকে কিছু বলতে যাওয়া মানে তিশানকে সুযোগ করে দেওয়া, চান্স দেওয়া। রাহার এসব ভাবনার মধ্যেই তিশান রাহাকে টেক্সট করলো। কিরে, আবার ইনবক্সে কি করছিস? ভাবনার মধ্যে তিশানের এমন মেসেজ দেখে রাহা ভয় পেয়ে গেল। রাহা তিশানের ইনবক্সে আছে এটা ঠিক, কিন্তু এটা তিশান জানবে কিভাবে? রাহা জিজ্ঞেস করলো, আপনাকে কে বললো আমি আপনার ইনবক্সে? হুদাই আজাইরা কথা। তিশান একটা রাগী রিয়েক্ট দিয়ে বলল, থাপ্পড় মেরে কাল লাল করে ফেলবো বেয়াদব। আমার সাথে করে চালাকি? ইনবক্সে ছিলি বলেই তো মেসেজ সাথে সাথে সিন হয়েছে। আমাকে বোকা ভেবো না রাহামণি। তিশানের কাছে ধরা পড়ে হেরে গেল রাহা। বিরক্ত হয়ে ফোনটা পাশে রেখে 2 সেকেন্ড চুপ করে থেকেই ফোনটা আবার হাতে নিয়ে ভয়েস মেসেজ দিয়ে ইচ্ছে মতো অনেক কিছু বলে দিল রাহা।
কেন নিশার সামনে ওরকম করলো, কেন কলেজে গেল, ইত্যাদি ইত্যাদি। মুখে যেভাবে যা আসছে সেভাবেই সব বলে রাহা ক্ষান্ত হয়ে ফোনটা পাশে রাখলো, হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়লো বালিশে। রাজ্যের হাসি ফুটে উঠলো চোখে মুখে। তিশানকে সব কিছু একসাথে বলে দিতে পেরে রাহার এই খুশি। আর সবচেয়ে খুশি এটার জন্য যে ভয়েসটা পাঠিয়েই রাহা নেট কানেকশন অফ করে দিয়েছে, যাতে করে তিশান এখন কিছু বললেও রাহা অব্দি সেটা না পৌঁছায়। পরে না হয় নেট অন করে দেখে বা শুনে নিবে, কিন্তু তখন আর এখনকার মধ্যে পার্থক্য রয়ে যায়। একটা বিজয়ী ভাব নিয়ে রাহা কাঁথা মুড়িয়ে ঘুমানোর চেষ্টা করে। ঠিক 15 মিনিট থেকে 20 মিনিট পরেই দরজায় কলিং বেল বেজে উঠল। মুনতাহারা গিয়ে দরজা খুলে দিতে তিশান হন হন করে রুমে ঢুকে বলল, তাড়াতাড়ি নিচে যাও। মুনতাহারা ভয় পেয়ে গেল, অস্থির কণ্ঠে বলল, কেন রে, কি হয়েছে? তিশান ফোনের দিকে তাকিয়ে বলল। মুনতাহারা তিশানের দিকে তাকিয়ে থেকে বলল, বাপরে, তুই যে কি, তোকে বোঝাতায় কখন যে কোন রূপ দেখাস। কথাটা বলেই তিশানকে রুমে থাকতে বলে মুনতাহারা নিচে নেমে আসলো। তিশান সোফায় বসে মুনতাহারা যাওয়ার দিকে তাকিয়ে আর তার কথার প্রতি উত্তরে কেবল মুচকি হাসলো, যেই হাসির ব্যাখ্যা হয় না আনন্দের হাসি নাকি দুঃখের। মুনতাহারা চলে যেতেই তিশান সোফা থেকে উঠে রাহার রুমের দিকে তাকিয়ে মুচকি হাসলো, একটু থেমে তারপর পা বাড়ালো রাহার রুমের দিকে। দরজা ঠেলে রুমে চোখ রাখতেই সম্পূর্ণ অন্ধকার রুমটা তিশানের চোখের সামনে দৃশ্যমান হলো। নিস্তব্ধতা ঘিরে রাখা রুমটায় পা রাখতেই পরিচিত গায়ের গন্ধ তিশানের নাকে লাগলো। অমনি সমস্ত শরীর অজানা এক শিহরণে জেগে উঠল। তিশান দরজার পর্দা সরিয়ে রুমে ঢুকতে পা থেমে গেল। ব্যালকনি থেকে আসা মৃদু আলোয় রাহার মুখে পড়ছে। রাহার শান্ত মায়াবী মুখশ্রী যেন এক অদ্ভুত মাধুর্য ভরে আছে। এলোমেলো ভেজা চুলগুলো বালিশে লেপ্টে আছে, ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তিশানের বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। প্রতিবারই সে রাগ আর জেদের পাহাড় নিয়ে রাহার সামনে আসে, ভাবতে থাকে কিভাবে শাস্তি দেবে, কিন্তু রাহাকে দেখার পর সবকিছুই গলে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। সে আস্তে আস্তে রাহার দিকে এগিয়ে গেল। রাহা ইচ্ছে করে এতগুলো কথা শুনিয়ে দিয়ে নেট অফ করে শান্তিতে ঘুমিয়ে থাকবে, আর তিশান ওখানে অস্থিরতা নিয়ে বসে থাকবে। এটা হতে দেবে না বলেই তো ছুটে আসা। রাহার পাশে এসে তিশান মুখে কড়া ভঙ্গি আনার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। রাহার ঘুমন্ত মুখের প্রশান্তি যেন তার রাগকে চুরমার করে দিচ্ছিল। তিশান নিচু স্বরে বলল, তোর কিভাবে এমন শান্তভাবে ঘুমানো সাহস হয় রাহা? রাহা সাড়া দেয় না। হয়তো ঘুম গভীর, অথবা তিশানের ফিসফিসানি তার ঘুম ভাঙানোর জন্য যথেষ্ট নয়। তিশান চুপচাপ দাঁড়িয়ে থাকে। বেশ কিছু সময় রাহার মুখের দিকে তাকিয়ে থাকে, অতঃপর তার চোখ রাহার চুলের দিকে যায়। একটু দ্বিধার পরে সে তার হাত বাড়িয়ে আলতো করে রাহার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়, যেন নিজের অজান্তেই তার ভেতরে থাকা কঠিন মানুষটা মুহূর্তেই নরম হয়ে যায়। তিশান একটু এগিয়ে এসে রাহার বালিশের পাশে বসে, তার চোখে রাহার দিকে স্থির। একটু বেঁকা হয়ে থাকা রাহার ঘাড়টা হালকাভাবে ছুঁয়ে ঠিক করে দিয়েই তিশান ফিস ফিস করে বলল, তোকে পোড়াতে এসে আমি নিজেই পুড়ে যাই, তোকে শাস্তি দিতে এসে আমি নিজেই শাস্তি পেয়ে যাই। তোর প্রতি এই অকারণ দুর্বলতার শাস্তি। দূরাকাশের গধূলির আলো আধারের দিকে তাকিয়ে তিশান অদ্ভুত হেসে পুনরায় ভাবে, এই তিশান বারবার হেরে যায় রাহার প্রতি নিজের দুর্বলতার কাছে, কিন্তু প্রকৃতপক্ষে বিজয়ী তো আমি হব, সে যেভাবেই হোক। জীবনের একটা পাঠ থাকে যেটা বন্ধুদের সাথে আনন্দ আর মজাতে কাটে, যেখানে থাকে রাগ, অভিমান, মায়া, ভালোবাসা, ঝগড়া আর খুনসুটি। বন্ধুরা আমাদের জীবনের সেই চরিত্র যাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক থাকে না, কিন্তু তারাই আত্মার বন্ধনে জড়িত। তবে বন্ধুর মতো বন্ধু হতে হবে যে বন্ধুদের সঙ্গে আড্ডায় থাকলে জীবনের যাবতীয় দুঃখ কষ্ট সব ভুলে যেতে হয়। স্কুল জীবন শেষ করে কলেজে এসে খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল পেয়েছে রাহা। পুরো দমে পড়াশোনা আর বন্ধুদের সাথে হাসি খুশি ভাবে কাটিয়ে দিচ্ছে দিনগুলো। রাহার জীবনে এ যেন এক নতুন অধ্যায় শুরু হয়েছে। স্কুল জীবনের একঘেয়েমি কাটিয়ে কলেজে এসে সে খুঁজে পেয়েছে একদল প্রাণবন্ত বন্ধুত্বের। তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত রাহার জীবনের রঙিন এক অধ্যায়ের মতো। ক্লাসের চাপ, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দুশ্চিন্তা কিংবা পরীক্ষার টেনশন সব নিমিশেই কোথাও হারিয়ে যায় বন্ধুদের সাথে আড্ডা দেবার ফাঁকে। ক্যান্টিনে বসে ওঠা হাসি, মজা, ঠাট্টা, বেসুরো গলায় গান গাওয়া, কখনো চায়ের কাপে তুমুল আলোচনা, আবার কখনো ছোট ছোট বিষয় নিয়ে খুনসুটি, এগুলোই এখন রাহার নিত্যদিনের রুটিন।
পড়াশোনার চাপ থাকলেও বন্ধুদের এই উচ্ছ্বাস আর অকৃত্রিম ভালোবাসার মাঝে সবকিছুই সহজ মনে হয়। জীবনের এই সময়টাই তো সবার কাছে এক অনন্য রকম স্মৃতি হয়ে থাকে। রাহারা হয়তো জানেও না এই দিনগুলো একদিন তাদের জীবনের সেরা সময় হিসেবে মনে গভীর মায়ার ছাপ রেখে যাবে। যেমন বলা হয় যে আমরা থাকতে বুঝি না, হারিয়ে ফেলার পরেই উপলব্ধি করতে পারি। নিশা আর জেরিন ছাড়া আরো দুজন ফ্রেন্ড হয়েছে রাহার, তারা নীলা আর মিলি। ওরা সবাই মিলে মোট 5 জনের এই সার্কেল। নিশা, মিলি, নীলা আর জেরিন এক পাশে বসে অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। কার লেখা কত সুন্দর হয়েছে, কার লেখার ব্যাখ্যা হয়েছে, কে সময় মতো লেখা শেষ করতে পেরেছিল, কে অর্ধেক লিখে ঘুমিয়ে পড়েছিল, সে সব নিয়ে তুমুল আলোচনা চলছে। কিন্তু তাদের কথাবার্তার মাঝে মৃত গিটারের সুর ভেসে আসছে। রাহা তার নতুন গিটারটা নিয়ে বসেছে, যেন সে অন্য গ্রহ থেকে আগত কোনো এলিয়েন, যার কিনা অ্যাসাইনমেন্ট কিংবা পরীক্ষা নিয়ে আলাদা কোনো চিন্তা নেই। আগের মতো পরীক্ষা নিয়ে আর এক্সট্রা চিন্তা করে না। রাহা এটা মানে যে সে যদি ঠিকঠাক করে পরীক্ষা দেয় তাহলে এত চিন্তা করে কি হবে, কপালে যতটুকু যা আছে ততটুকুই হবে। এটাই এখন সে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। 2 পা গুটিয়ে বসে গিটারটা কোলে নিয়ে আঙুলের ছোঁয়ার সুর তুলছে অনগত। আগের তুলনায় অনেক ভালো বাজাতে শিখেছে সে। এই গিটারটা তিশানেরই কিনে দেওয়া, কয়েকদিন আগে ওর জন্য তিশান কিনে এনেছে এটা। রাহার ছোট ছোট শখগুলো পূরণ করতে পারলেই তিশান স্বস্তি পায়। আর রাহা, সে তো নতুন গিটার হাতে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে। এই গিটারে তার আবেগ মিশে আছে, আর আছে কিছুটা মিথ্যা মায়া। তবে মনের গভীরে একটাই প্রশ্ন ঘুরছে। তিশান ভাই কেন এই গিটারটা কিনে দিল? সেটা কি শুধুই আমার খুশির জন্য? সেদিন গিটার বাজানো শেখাবো বলে যেভাবে রাগ ঝাড়লো বেটা তিশাইন না, সে কিনা আবার নিজেই নতুন গিটার কিনে এনে দিল। অদ্ভুত লোক। রাহা এসব কিছু আর মনে ভাবতে ভাবতেই স্রেফ গিটারের সুরে ডুবে আছে। সুরের প্রতিটি ছোঁয়ায় তার মনের সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে মিশে যাচ্ছে। সুরের সঙ্গে নিজেকে হারিয়ে ফেলছে কোনো এক অজানায়, যেখানে তিশানকে নিয়ে ভাবনারা নেই। নিমেষেই মিশে গিয়েছে সেই অবান্তর ভাবনাগুলো। রাহা গিটারে মগ্ন ছিল। সুরের মায়ায় ডুবে থাকা সেই মুহূর্ত ভেঙে দিয়ে নিশা হঠাৎ ছো মেরে হাত থেকে গিটারটা নিয়ে গেল। রাহা অবাক হয়ে তাকিয়ে থাকার সুযোগটুকুও পেল না। নিশা গিটারটা নিজের কোলে তুলে নিয়ে চোখ টিপে হেসে বলল, বোন দে তো একটু গাই, এই অ্যাসাইনমেন্টের প্যারা আর নিতে পারছি না, একটু রিল্যাক্স করি। এই কথা বলে নিশা এলোমেলো ভাবে গিটারের তার টানতে শুরু করলো। সুর বলতে যা বোঝায় তার ছিটে ফোটাও নেই। কিন্তু নিশার ভণ্ডামি ভরা গান শুনে রাহা আর জেরিন সহ সবাই একসঙ্গে হেসে উঠল। নিশার গলায় গানের বদলে একেবারে গর্জন ধ্বনির মতো শোনাচ্ছিল। জেরিন আর চুপ থাকতে পারলো না, ঠান্ডা সুরে বলল, নিশা প্লিজ চুপ কর, দেখ তো মানুষজন তাকিয়ে আছে। তোর গান শুনলে সবার কানের পোকা বের হয়ে যাবে, আর তুই এর জন্য পুরস্কারও পাবি, কানের পোকা বের করার অ্যাওয়ার্ড। রাহা ততক্ষণে হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ার উপক্রম। নিশা থেমে গিয়ে গিটারটা শক্ত করে জড়িয়ে ধরে ভেঙচি কেটে বলল, তোদের মতো নিন্দুকদের জন্যই শিল্পীরা অমর হয়ে যায়। আমি তোদের কথায় দমে যাব না, আমি গাইবই, গাইতেই থাকবো। রাহা নিশার কাণ্ড দেখে হাসতে হাসতে নিশার কাঁধে হাত রেখে বলল, অনেক হয়েছে তোর শিল্পীগিরি, এবার গিটারটা দে, তিশান ভাই দেখলে তোর হাত লুলা করে দেবে। নিশা গিটারটা শক্ত করে ধরে রেখে লাফ মেরে উঠে রাহার দিকে তাকিয়ে নাটকে ভঙ্গিতে বলল, হোয়াট ননসেন্স! এই তিসাইন্নাটাকে, হ্যাঁ, হু ইজ ম্যান? তার এত বড় সাহস, সে কি আমার মতো একটা সুন্দরী মেয়ের এই সুন্দর হাত ভেঙে দেবে? হাউ ইজ পসিবল? রাহা কিছু বলার আগেই মিলি নিশার দিকে চোখ পাকিয়ে বলল, আরে হো নিশুরে, একটু আসতে। তিশান্না বল। তুই তো জানিস না ওই বেড়ার ছায়াও রাহার আশেপাশে থাকে। পরে দেখা যাবে আমাদের তিশান ভাইয়া সুন্দরী মন্দরী দেখবে না, সোজা তোর হাত ধরবে আর ভেঙে গিটার বাজাবে। মিলির কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। নিশা তখনও গিটারটা শক্ত করে ধরে বসে আছে। রাহা সবার হাসি থামানোর চেষ্টা করে ধমকের সুরে বলল, হয়েছে, তোরা সবাই যেভাবে তিশান ভাই বলে সম্মান দিয়ে আর ভয় পেয়ে কথা বলছিস, মনে তো হচ্ছে সে না জানি কোন বনের রয়্যাল বেঙ্গল টাইগার। রাহার এই কথা শুনে নিশা চোখ বড় বড় করে বলল,
রয়্যাল বেঙ্গল না হোক তোর তিশান ভাই একটা সিরিয়াল বাঘ রাহা, তার সাথে গেলে তো আমরা ফিস ফিস করেই কথা বলি, কিন্তু এই নিশা ভীতু না, আমি তার মুখোমুখি যাব। নিশার কথায় পুরো পরিবেশ আবার হাসির রোল উঠল। নীলা চেপে হেসে বলল, নিশু, তুই তিশান ভাইয়ের সামনে গিয়ে এই গান গাওয়া শুরু করলেই যথেষ্ট। দেখবি সে নিজেই তোর হাত ছেড়ে পালাবে। তোর যেই গানের গলা, এ যেন সিংহের গর্জন। সিংহের সামনে কি আর বাঘ টিকতে পারে? এক কথা দু কথা এভাবে বলতে বলতে কলেজ টাইম শেষ করলো সবাই। হাসি তামাশা আর অহেতুক এটা সেটা বলে হাসতে থাকাই ওদের কাজ। শীত বর্ষা গরম 12 মাস কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর অভ্যাস রাহার। তীব্র গরমেও সে গায়ে কাঁথা দিয়ে ঘুমাবে, এটাই তার স্বভাব। আজকেও তার ব্যতিক্রম হলো না। বাহিরে ঝিলমিল রোদের আলোর ঝিলিক রাহার রুমের পর্দা ভেদ করে চোখে মুখে এসে পড়েছে। ঘুম কাতুরে রাহার এতেও ঘুম ভাঙছে না। তখন থেকেই রাহাদের বাসার রুমের মধ্যে এসে ড্রয়িং রুমের সোফায় গম্ভীর মুখে বসে ল্যাপটপে গভীর চোখে তাকিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে তিশান। গায়ের ইন করা শার্ট, সাথে প্যান্ট পরা, মনে হচ্ছে কোথাও বের হবে। কাজের ফাঁকেই একবার হাতটা সামনে এনে ঘড়িতে সময় দেখে নিয়ে চোখ মুখ কঠিন করে ঝাঁঝালো কণ্ঠে মুনতাহারার উদ্দেশ্যে বলল, আন্টি, সমস্যা কি? তোমার মেয়েকে ডাকবে নাকি চলে যাব আমি? একটা মানুষ এই তীব্র গরমে এইভাবে গরুর মতো ঘুমাতে পারে কি করে আমি বুঝি না। রাহা তখনও কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। বাইরের শব্দ, তিশানের কঠিন কণ্ঠের ঝাঁঝালো কথা তার ঘুমের সামান্যতম বিঘ্ন ঘটাতে পারেনি। মুনতাহারা একটু অপ্রস্তুত হয়ে তিশানের কথার উত্তর দিতে গিয়ে বললেন, আহা তিশান, একটু শান্ত হ বাপ। রাহা এমনই, রাত জেগে পড়াশোনা করে মেয়েটা। আমি গিয়ে দেখে দিচ্ছি, বস তুই। তিশান ফিস ফিস করে আওড়ালো। পড়াশোনা করে নাকি ছাই? মুনতাহারা দ্রুত রাহার রুমে গিয়ে দেখলো রাহা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মুনতাহারা কাঁথা ধরে টেনে ব্যস্ত কণ্ঠে ডেকে বলল, রাহা ওঠ, তিশান এতক্ষণ ধরে বসে আছে আর তুই এমন করে ঘুমাচ্ছিস। তোকে কলেজে নামিয়ে দিয়ে ছেলেটা একটা গুরুত্বপূর্ণ কাজে যাবে, সেটা কি তোর মাথায় আছে? রাহা ঘুমের ঘোরে একবার ডানে তো একবার বামে ঘুরে বলল, উফ মা, একটু শান্তি দাও তো। সকালে এমন ঝামেলা কেন করছো? মুনতাহারা ধমকে উঠে বলল, সকাল? সকাল না, থাপড়িয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। এখনো সকাল আছে নাকি? রাহা বাধ্য হয়ে কাঁথা সরিয়ে ধীর গতিতে উঠে বসলো। সম্পূর্ণ চোখে মুখে বিরক্তি নিয়ে, এলোমেলো চুল আর ঘুমে ভারী চোখগুলো নিয়ে হাঁটু ঘেরে বসে মায়ের দিকে তাকিয়ে মুখ কুঁচকে বলল, কি সমস্যা আম্মু? আমি কি একা যেতে পারি না কলেজে? আরেকজনকে নিয়ে যেতে হবে কেন? যত সব ঢং। রাহা কথাটা শেষ করতেই রুমের তিশানের উপস্থিতি টের পেল মুনতাহারা। রাহার এমন কথাটা তিশান শুনে ফেললো কিনা সেটা ভেবেই মুনতাহারা চিন্তিত হয়ে তিশানের দিকে তাকিয়ে কিছু বলতে নিবে, অমনি তিশান 2 হাত পকেটে গুজে টান টান হয়ে গম্ভীর কণ্ঠে বলল, একা যদি কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে আমার সিদ্ধান্ত শুনে রাখ। তোকে আর কলেজে যেতে হবে না, পড়াশোনা করতে হবে না, বাসায় বসে থাক। রাহা অবাক হয়ে তিশানের দিকে তাকিয়ে রইল। ঘুমে বুঁদ হয়ে থাকা মাথা মুহূর্তেই পুরো জেগে উঠল। তিশানের গলা থেকে এমন কঠিন কথা শুনে সে রেগে গিয়ে বলল, আপনার সমস্যাটা কি? আমার কলেজে যাওয়া না যাওয়া নিয়ে আপনি এত মাথা কেন ঘামাচ্ছেন? এটা আমার ব্যাপার, আপনার নয়। তিশান ভ্রু উঁচিয়ে রাহার দিকে ঠান্ডা চোখে তাকালো। তার গম্ভীর মুখে যেন কোনোভাবে আবেগের ছাপ নেই, গা ছাড়া ভাব নিয়ে বলল, তোর ব্যাপার তুই বুঝবি, এটা ঠিক, কিন্তু আন্টি যখন আমাকে তোকে দেখতে বলেছে তখন এটা আমার দায়িত্ব, আর তোর এই অদ্ভুত দায়িত্বহীন আচরণ আমার সহ্য হয় না। রাহা বিরক্ত হয়ে বলল, সহ্য করতে বলেছে কে? আর আমার দায়িত্ব আপনাকে নিতে হবে না, আমি বাচ্চা নই। তিশান বাঁকা হেসে বলল, তুই বাচ্চা নস, অথচ নেকামো করতে ভুল করিস না। ঠং যত্ত সব। মুনতাহারা দুজনের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। দুজনের উদ্দেশ্যেই বলল, তিশান রেগে যাস নে বাবা, রাহা ঘুম থেকে উঠেছে তো তাই এভাবে কথা বলছে। একটু সময় দে মেয়েটাকে। আর রাহা, তুইও একটু ভদ্রভাবে কথা বল। বড়দের সাথে একটু ভদ্র হয়ে কথা বলতে হয়। রাস্তায় কত ধরনের সমস্যা হতে পারে। আর তিশান এদিক দিয়ে যাবে বলেই তোকে নিয়ে যেতে বলেছি, তা না হলে তোর মতো বলদকে নিয়ে যাওয়ার ঠেকা পড়ছে ছেলেটার।
তিশানের কথায় আর মায়ের এমন বিপক্ষে কথা বলা দেখে রাহা রাগে গিজ গিজ করতে করতে তিশানকে ফেলে রেখে ওয়াশরুমে চলে গেল। মন তাহারা কপাল চাপড়িয়ে ফিস ফিস করতে করতে রুম থেকে বের হয়ে গেল। দাঁড়িয়ে থাকায় অবস্থায় তিশান সোজা হয়ে বড় করে নিঃশ্বাস টেনে 2 সেকেন্ড দম মেরে থেকে রাহার যাওয়ার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে এক অদ্ভুত মিশ্র হাসি এনে নিচু স্বরে ফিস ফিস করে বলল, তোর রাগ, তোর অহংকার সব কিছু একদিন তোর ধ্বংস ডেকে আনবে মেরি তাজ। আর তোর সেই সর্বনাশের গল্পটা এই তিশান নিজ হাতে লিখবে। তুই পালিয়ে বাঁচতে পারবি না, কারণ আমি তোর ছায়ার থেকেও বেশি কাছাকাছি থাকি। তোর সুখ, তোর দুঃখ সবকিছুর মালিক আমি। তুই আমাকে ঘৃণা কর বা ভালোবাস, তুই আমারই। তিশানের চোখে মুখে হিংস্রতা আর গভীর মমতা এক অদ্ভুত মিশ্রণ, যেন সে রাহাকে ধ্বংস করার চেয়েও তাকে নিজের করে রাখার পাগলামিতে ডুবে আছে। গ্রীষ্ম বর্ষা পেরিয়ে এখন আকাশে কুয়াশার চাদর দেখা দিয়েছে। সাদা শিশির বিন্দুগুলো যেন আশেপাশের প্রকৃতিকে এক নতুন রহস্য ঢেকে রেখেছে। দেখতে দেখতে চোখের সামনে বছর ঘুরে গেছে, ফের নতুন বছর আসছে। ঋতুর পালা বদলে এখন শীতকাল, ডিসেম্বরের শেষ কয়েকটি দিন। কলেজে এখন আর নতুন নয়, দিনের পর দিন, মাসের পর মাস এই ইট কাঠের ভবনগুলো আর আশেপাশের মানুষগুলো যেন নিজের হয়ে উঠেছে। প্রথম দিনের সে অপরিচিত মুখগুলো আজ জীবনের অংশ। শীতের সকালে কলেজ মাঠ থেকে থাকে হালকা কুয়াশার আস্তরণে। ঘাসের উপর জমে থাকা শিশিরে পা ফেলে হাঁটার সময় মনে হয় যেন সময়টা একটু ধীর হয়ে গেছে, থমকে দাঁড়িয়েছে। বন্ধুদের চেনা মুখগুলো এখন আর কোনো দূরত্ব নেই। প্রতিটি হাসি, প্রতিটি কথার মাঝে লুকিয়ে থাকে কোনো না কোনো স্মৃতি। ডিসেম্বরের ক্যালেন্ডার শেষ হয়ে গেলেও এই স্মৃতিগুলো যেন কোনোদিন ফুরোবে না। শীতের সকালে ঠান্ডা হাওয়ার মাঝেও সম্পর্কগুলোর উষ্ণতা প্রতিদিন নতুন গল্প বুনে চলে। খুব ভোরে কুয়াশা মাখা সূর্যের আলোয় কলেজে এসে উপস্থিত হয়েছে নিশা আর জেরিন। শীতে কিছুটা কাঁপা কাঁপা হয়ে হেঁটে এসে ক্লাসরুমে ঢুকে দেখলো নীলা আর মিলি ঘাপটি মেরে বসে আছে বেঞ্চে। কিন্তু তারা দুজন আসলেও রাহা আসেনি। আজকে রাহার তাড়াতাড়ি আসার কথা ছিল, অথচ সে এখনো আসেনি দেখে নিশা নাক মুখ কুঁচকে মিলির উদ্দেশ্যে বলল, কিরে মিল্লা, রাহু এখনো আসলো না যে? তোদের বাসা তো অনেকটাই কাছাকাছি, কতবার বলেছি ওই বিড়ালের বাচ্চাটাকে তোর সাথে করে নিয়ে আসবি। জানিসই তো রাহার মা কত সেনসিটিভ তাকে নিয়ে। প্রচন্ড শীতের ঠান্ডায় বুঁদ হয়ে নীলার গায়ের সাথে চেপে বসে থাকা মিলি ঠোঁট নাড়িয়ে বলল, অনেকক্ষণ ওয়েট করেছি দোস্ত, রাহার দেখা পাচ্ছি না বলেই চলে আসছি। আর ফোনও তো বন্ধ, অনেকবার ট্রাই করেও পাইনি। মিলির কথা শেষ হতেই নীলা বলে উঠল, গিয়ে ট্যুরে যাওয়ার জন্য রাহাকে পারমিশন দেওয়া হয়নি বলে হয়তো বাসায় তুলকালাম বাঁধিয়েছে, এখন ফোন টোন বন্ধ করে বসে আছে। নিশা কাঁধের ব্যাগটা সজোরে বেঞ্চে রেখে চেঁচিয়ে বলল, কি একটা অবস্থা বলতো। রাহা কতটা আশা করেছে আর কত প্ল্যান করেছে কলেজ ট্যুরে যাবে বলে, আর এখন সেই মেয়েটাই নাকি লাপাত্তা। জেরিন গোমটা মুখ করে বলল, সেটাই তো, আমিও যাব না বলেছি বলে আমার সাথে কি রাগ। শেষমেশ কিনা আমার বাসায় গিয়ে আম্মাকে বলে কয়ে রাজি করিয়ে এখন নিজেরই খোঁজ নেই। নিশা ফের বিরক্তিকর কণ্ঠে বলল, আচ্ছা হয়েছে, এত চাপ নিস না তো। আজকেই তো আর চলে যাচ্ছি না, যাওয়ার তারিখ তো পরশুদিন। এই কয়েকদিনে নিশ্চয়ই ওই বিড়ালের বাচ্চার খবর পেয়ে যাব। নিশার কথায় সবাই একটু স্বস্তি পেয়েছে বলে মনে হচ্ছে। সবাই চুপ করে আছে। জেরিন আর চোখে সবাইকে দেখে নিয়ে আমতামতা করে বলল, দেখ গিয়ে ওই ব্যাটা তিসাইন না মনে হয় বাম হাত দিয়েছে। জেরিনের কথায় সবার হাসি চলে আসলো। ঠোঁট চেপে হাসি আটকে রাখার চেষ্টা করলো সবাই। তবে নিশা জেরিনের কাঁধে থাপ্পড় মেরে বলল, বাহ, আমাগো আলা ভোলা জেরিন না তো একটা জব্বর কথা বললো। জেরিন 2 হাতে মুখ ঢেকে লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, যা, লজ্জা দিস না তো। জেরিনের নাটকীয় ভঙ্গি দেখে সবাই হেসে দিল। শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে রাহার কি হয়েছে সেটা দেখার জন্য এখন রাহাদের বাসায় যাবে সবাই। এছাড়া উপায় নেই, একেবারে বাসায় গিয়েই দেখবে হয়েছেটা কি।
সকাল পেরিয়ে দুপুর হয়ে যাচ্ছে কিন্তু সূর্যের দেখা নেই। বোঝাই যাচ্ছে আজকে আর সূর্যের দেখা হয়তো মিলবে না। রাহা রুমের মধ্যে দরজা আটকিয়ে রুম অন্ধকার করে গায়ে শুধু জামাটা পরে বসে আছে। বাহির থেকে হিমেল হাওয়া এসে রুমের পর্দা নাড়িয়ে দিচ্ছে, আর সাথে রাহার শরীর ঠান্ডায় হিমালয় হয়ে যাচ্ছে। প্রচন্ড রাগ যে তার কান্না করার ফলে চোখ মুখ লালচে হয়ে গিয়েছে। প্রচন্ড রাগে ইচ্ছে করছে তিশানকে কেটে টুকরো টুকরো করে ফেলতে। রাহা রাগে দাঁত কিরমির করে মায়ের উদ্দেশ্যে ফিস ফিস করে বলল,